সাথে আপনাদের একটি আইনের দাবি ছিল, একটি নীতিমালার দাবি ছিল, সেটি নীতিগতভাবে অনুমোদিত হয়েছে ক্যাবিনেটে সোমবার। আপনি কি পড়ে দেখেছেন সেই নীতিমালাটি কেমন বা কি আছে? আমি খসড়াটি আজ থেকে 3 মাস আগে একবার খুব দ্রুত পড়ার একটু সুযোগ পেয়েছি, কিন্তু আপনি জানেন গত 6 মাস ধরে আমাদের একটু সমস্যা যাচ্ছিল, তাই আমি অতটা মনোযোগ দিয়ে পড়িনি। তো আমি পড়বো। এখন যতটুকু পড়েছি সেটাই যদি অনুমোদন হয়ে থাকে তো আমি বলবো, প্রথম আমি অভিনন্দন জানাবো এই মন্ত্রিসভা এটা পাশ হওয়ার জন্য নীতিগতভাবে, কারণ এটার এখন একটা চারিত্রিক বৈশিষ্ট্য স্বীকৃতি পেয়েছে। আগে মনে করা হতো এমএলএম ব্যবসাটাই অবৈধ। আমি বিভিন্ন রকমের টক শো, ইভেন পত্রপত্রিকা, ম্যাগাজিনও দেখেছি এমন কথা লিখে আসছে যে এমএলএম ব্যবসার নীতিমালা নয়, প্রয়োজন ব্যবসাটি বন্ধ করা, এই ধরনের মন্তব্য ছিল। যাই হোক, অনেক দেরি হলো। আমরা বলবো যে এই সরকারের একেবারে শেষ প্রান্তে এসে খুব দ্রুত আইনটির একটা নীতিগতভাবে অনুমোদন হয়েছে। এই জন্য আমরা যারা মাল্টি লেভেল মার্কেটিং বা ডাইরেক্ট সেলিং ব্যবসার সাথে সম্পৃক্ত সবার পক্ষ থেকে আমি এই অনুমোদনকে স্বাগত জানাই এবং অভিনন্দন জানাচ্ছি। দ্বিতীয়ত হচ্ছে, এখন আমাদের দরকার হচ্ছে এটা নিয়ে গঠনমূলক সমালোচনা করা এবং এটার মধ্যে কোন ধরনের আপনার প্রয়োজনীয় অ্যামেন্ডমেন্ট দরকার, যেখানে দেখতে হবে, প্রথমে দেখতে হবে যারা ক্রেতা পরিবেশক ভোক্তা তাদের অধিকার সংরক্ষিত করা হয়েছে কিনা, তাদের রাইটসকে যথাযথ প্রটেক্ট করার মতো আইন দেওয়া হয়েছে। আপনারা তো ব্যবসায়ী, আপনারা ক্রেতা পরিবেশকদের স্বার্থ কেন দেখবেন? এর কারণ আছে, যদি আপনি ক্রেতা পরিবেশকদের স্বার্থ নিয়ে কথা না বলেন তাহলে এদেরকে নিয়ে কিন্তু বিভিন্ন কোম্পানি গেম খেলবে। দেখা যাবে যে আমার এখানে একজন ক্রেতা পরিবেশক আছে, এখন তাকে একটা অসম্ভব রকমের, অবাস্তব রকমের একটা অফার দিয়ে বললো যে তুমি ওই কোম্পানিতে আছো, তুমি 10 টাকা কামাচ্ছ, আমার কাছে আসো, আমি তোমাকে দিনে 20 টাকা দেবো। তো এইখানে সে যে ওখানে যাবে এই কথাটা শুনে, সেখানে তার এক্সিস্টেন্সটা কি লং টার্ম না আসলে তাকে জাস্ট প্রলুব্ধ করা হচ্ছে। এই বিষয়গুলোর জন্য আমি ভোক্তার অধিকার নিয়ে বেশি চিন্তিত। কারণ আপনাকে মনে রাখতে হবে, বিভিন্ন কোম্পানিতে দৌড় ঝাঁপ দিয়ে গেম খেলার দরকার নেই। একজন লোক যেমন মনে করেন লেখাপড়ার মতো, আপনি যদি এখন উদ্দেশ্যে থাকে উচ্চতর ডিগ্রি লাভ করবেন, এরপরে যদি দেখা যায় শুধু আপনি স্কুলের পর স্কুল পরিবর্তন করছেন, 6 মাস এখানে 6 মাস লেখাপড়া যেমন হবে না, এমএলএম এমন একটা জিনিস, একাগ্র চিত্তে যদি আপনি 10 বছর এক জায়গায় কাজ না করেন, এই বিজনেসের কারো চরম সফলতা যাওয়া খুবই কঠিন। এই জন্যই ভোক্তার এই ফোরকাস্টের এই প্রোটেকশনটা না থাকলে তারা কিন্তু যে কোনো সময় কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। সেই ক্ষতিগ্রস্ত কিন্তু দেখা যাবে না। যেমন মনে করেন আপনি এখানে 1 বছর করলেন, করার পর আপনাকে আরেকটা কোম্পানি প্রলব্ধ করে নিয়ে গেল, সেখানে 1 বছর করার পর আপনি বুঝলেন যে আসলে ওদের টাকাটা ঠিক হয়নি, আবার যে আপনি ব্যাক করবেন সেই উপাদান, তাহলে মাঝখানে এই যে তাকে 2 জায়গায় নিয়ে যাওয়া হলো, এই ক্ষতিগ্রস্ত, এই ক্ষতিপূরণ দেবে কি? এটা কিন্তু আসে। এই যে আইনটি নীতিগতভাবে অনুমোদিত হয়েছে মন্ত্রিসভায়, এটি পাশ হওয়ারই প্রাথমিক প্রক্রিয়া, প্রথম ধাপ উতরে গেছে। এখন এর মধ্যে প্রয়োজনীয় সংশোধন আসবে। এখন যেটি হলো যে বিগত সময়গুলোতে আপনারা দাবি করছিলেন, আপনারা বৈঠক করছিলেন যে আইন থাকবে, অর্থাৎ এর আগে এই ব্যবসাটির আইনগত স্বীকৃতি বা বৈধতা ছিল না। সেদিকে আমি ঠিক বৈধতা ছিল না বলবো, আমি বলবো স্বীকৃতি ছিল না। কারণ যেহেতু এটা স্বীকৃতি ছিল না, এটাকে অবৈধ বলা যেত না। এটা এক জায়গায় পড়েছিল, এটা বৈধ না অবৈধ, এখন এটা বৈধতা পেয়েছে এবং আইনগত বৈধতা। তাই এখন একটা সুবিধা হয়েছে, গণমাধ্যম, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া হুট করে যে বলবে এমএলএম নামক অবৈধ ব্যবসা, এই কথা থেকে বিরত থাকতে পারে। এখন তো এমনটাও হতে পারে, যেহেতু আইনগত বৈধতা বা গ্রহণযোগ্যতা ওই রকম ছিল না, এর সুযোগে কিছু কোম্পানি বা প্রতিষ্ঠান তারা সুযোগ নিয়েছে, এখন হয়তো তাদের জন্য সেই সুযোগটি হাসিল করা কঠিন হবে আইনের কারণে। না, এটাও তো হতে পারে যে তারা যখন দেখো যে আইন সৃষ্টি হচ্ছে, এখন আমরা আইনের সীমাবদ্ধতার মধ্যে কাজ করবো। আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, এভাবে কল্পনা করেন যে আপনি কোন একটা মফস্বল শহরের চৌরাস্তা দিয়ে ইচ্ছা মতো রাস্তা পার হন, যেহেতু ট্রাফিক সিগন্যাল নাই। এখন দেখা গেল কি, চতুর্দিক থেকে সবাই যাচ্ছে যখন ইচ্ছা তখন, তো তখন আপনি তাকে কি বলবেন? এটা কি অবৈধ চলাচল বলবেন? যেহেতু আপনি কোনো সিগন্যাল লাইট দেন নাই। এখন যখন সিগন্যাল লাইট দিয়েছেন, রেড লাইটে যদি রাস্তা পার হয়, এখন আপনি অবৈধ বলবেন। কিন্তু আগে যখন কোনো সিগন্যাল লাইটই ছিল না, বৈধ অবৈধ কোনোটাই বলা যাচ্ছিল না, অর্থাৎ মানদণ্ডটি আসলে যেটি করা হচ্ছে। আমরা একটু আগেই বললাম আপনাকে যে 14টি অধ্যায়, 48টি ধারা, 2টি তফসিল, এর ভেতরে যেটি রাখা হয়েছে যে সর্বোচ্চ 50 লাখ টাকা জরিমানা নির্দিষ্ট পণ্য ছাড়া অন্য কিছু বিক্রি করলে এবং 5 বছরের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। সেই এই যে শাস্তির বিধান এবং জরিমানাটাকে কিভাবে দেখছেন?
প্রথম হচ্ছে কি, আসলে শুধুমাত্র নির্দিষ্ট পণ্য ছাড়া অন্য পণ্য বিক্রি করলে যে দ্বন্দ্ব বলা হয়েছে, দ্বন্দ্ব কোনো একটা অপরাধ বা কোনো একটা আইনের ব্যত্যয় ঘটনায় দ্বন্দ্ব হবে, এটা সত্যি কথা না। অনেকগুলো সামগ্রিক ব্যাপার আছে, এই করা যাবে না, এই করা যাবে না। ধরেন আমি আপনি যে পণ্য ডিক্লেয়ার দিয়েছি সেটাই বিক্রি করছি, বাট আমি অন্য জায়গা দিয়ে কিন্তু আইনের ব্যত্যয় ঘটাচ্ছি, তাহলে কি আমার দ্বন্দ্ব হবে না? আসলে এইভাবে সুনির্দিষ্ট না করে একটা ব্যারিয়ার দেওয়া উচিত যে এই 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 বিষয়গুলোকে না মানিলে দ্বন্দ্বই। কিন্তু আমি নির্দিষ্ট পণ্য বিক্রি না করলে, কারণ আমি আজ পর্যন্ত কোনোদিন শুনি নাই, পৃথিবীর কোথাও এই কথাটা লেখা নাই যে আপনাকে বিক্রি করতে দেওয়া হয়েছে মশলার মধ্যে মরিচ বা হলুদ, আপনি এর বাইরে জিরা বিক্রি করতে পারবেন না, এই ধরনের কোনোদিন আইন হয় না। যেহেতু আইন ছিল না, যেহেতু নির্দিষ্ট কোন কোন পণ্য মাল্টিলেভেল মার্কেটিং ব্যবহার করা যাবে তাও ছিল না। এখন পরিবেশকদের সাথে চুক্তি ভঙ্গ করলে 5,000 টাকা জরিমানার কথা বলা হচ্ছে এবং 1 থেকে 3 বছরের কারাদণ্ডের বিধান। পরিবেশকদের সাথে কে চুক্তি ভঙ্গ করবে? চুক্তি বলতে আপনি যখন পণ্যটি নিচ্ছেন বা আমি যখন পণ্যটি আপনার কাছ থেকে নিচ্ছি, যে অঙ্গীকারে নিলাম বা যে অঙ্গীকার আপনি আমাকে দিলেন সেটি আপনি রাখতে পারলেন না। না, সেই অঙ্গীকার নিশ্চয়ই এটা আফটার সেল সার্ভিস। আমি আপনার থেকে একটা প্রোডাক্ট নিয়েছি, এই প্রোডাক্টটা যদি প্যারিশেবল হয়, চার হয়, খেয়ে ফেললাম, তো কোন অঙ্গীকার আপনি রাখবেন? আর এটা যদি ইলেকট্রনিক জিনিস হয়, আফটার সেল সার্ভিস থাকবে, 1 বছর ওয়ারেন্টি। এখন প্রশ্ন হচ্ছে, এই অঙ্গীকারের ব্যাপারটা কিন্তু আমার মতে সব ক্ষেত্রেই থাকা উচিত। ট্রেডিশনাল এই একটা টেলিভিশন যদি বিক্রি হয়, সেখানে যদি 1 ইয়ার সার্ভিস গ্যারান্টি দেওয়া থাকে, এখানেও যদি 1 ইয়ার সার্ভিস গ্যারান্টি দেওয়া থাকে, আর এখানে যদি 1 ইয়ার সার্ভিস গ্যারান্টি যদি ব্যর্থ করে, এর জন্য যদি শাস্তি থাকে, ট্রেডিশনাল থাকা উচিত। একই দেশে দুই রকম আইন হওয়া উচিত না একটি পণ্য বিপণনের জন্য, দুটোই কিন্তু বিপণন। যেমন আমি আপনাকে আরো ক্লিয়ারলি বলি, আপনি যদি ডেস্কটপ ইয়ে করতে গিয়ে আপনি মনে করেন, বা আপনার টেলিভিশনের কথা আসে, আমরা এখন টেলিভিশন যদি ব্যবহার করতে চাই আপনাকে লাইসেন্স নিতে হয়। এখন সেখানে কিন্তু এরকম করা যাবে না যে পিকচার টিউব থাকলে এই টেলিভিশনের লাইসেন্স লাগবে, প্লাজমা টিভিতে করা যাবে না, এটা তো বলা যাবে না। টেলিভিশন ইজ টেলিভিশন, আপনাকে টেলিভিশন লাইসেন্স ফি দিতেই হবে। এখানেও তাই, কোন একটি পণ্য সেটা ট্রেডিশনালি বিক্রি হোক আর মাল্টি লেভেলে বিক্রি হোক, আফটার সেল সার্ভিস দুই জায়গায় কিন্তু সমান হতে হবে। সুতরাং এখানে আলাদা করে আইন করলে লাভ হলো না। তাহলে কি দাঁড়ালো, সবাই আস্তে আস্তে অ্যাভেলেম বন্ধ করে দিয়ে ট্রেডিশনালি বিক্রি করবে আর মানুষের সাথে প্রতারণা করবে, বলবে যে এইখানে তো আমাকে বলা নাই যে ভোক্তার অধিকার রাখতে। আসলে ভোক্তার অধিকার আইন কিন্তু সব ক্ষেত্রেই কমন। আমি মনে করি এটা সবাই জানে, যারা আইনের বিশেষজ্ঞ তারা সবাই বুঝে এই কথাটা। আমার মনে হয় এই বিষয়গুলো আরো একটু ক্লিয়ার হওয়া দরকার। এটা কমনলি সবার জন্য হওয়া দরকার, শুধু কেমন মতো এমএলএম এর জন্য নয়। অর্থাৎ এটি হতে হবে জেনারেল। হ্যাঁ, ইভেন এটাও কিন্তু করা উচিত। আমি দেখেছি যেমন বাংলাদেশে আপনার ভোক্তা অধিকার আইন আছে, কিন্তু এটা ইয়ে করা হয় না, চর্চা করা হয় না। আপনি দেখেন, কিছুদিন আগের কথা আমি নিজে পেপারে পড়েছি, টেলিভিশনে দেখেছি, কোন একটি কোম্পানির জুস খেয়ে এক নাগারে 20 থেকে 25টি বাচ্চা শিশু ছাত্র পেটে ব্যথা করে অজ্ঞান হয়ে গেল। কি শাস্তির বিধান ছিল আমাকে বলেন। এখন তাইলে আবার কথা বলতে বোঝা গেল যে এই জুসটি যদি কোনো এমএলএম কোম্পানি বিক্রি করতো, তাহলে এই চেয়ারম্যানকে বা এমডি কে ফাঁসিতে ঝুলে দেওয়া হতো। আমরা এই শাস্তির বিধান এবং এমএলএম কোম্পানিগুলোর যে ব্যবসা করতে হলে যে বৈধতা এবং যে প্রক্রিয়াগুলোর মধ্য দিয়ে যেতে হবে মন্ত্রণালয়ের, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো ছোট্ট একটি বিরতি নেওয়ার পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এমএলএম জিজ্ঞাসা। আমরা আলোচনা করছি এমএলএম আইনের সবশেষ অবস্থানে, যেটি মন্ত্রিসভায় নীতিগতভাবে অনুমোদিত হয়েছে। দেখতে থাকুন এমএলএম জিজ্ঞাসা, বিরতি নিয়ে ফিরছি। স্বাগত আরো একবার এমএলএম জিজ্ঞাসায়। কথা বলছেন ডেস্টিনি গ্রুপের চেয়ারম্যান, বাংলাদেশের মাল্টি লেভেল মার্কেটিং এর অন্যতম পথিকৃৎ মোহাম্মদ রফিকুল আমিন। বিরতির আগে যেটি নিয়ে কথা বলছিলাম, যে আপনি কেন বারবার জোর দিয়ে বলছেন যে শাস্তির বিধানের কথা বলা হয়েছে এটি খুব কম, অপ্রতুল বা অপর্যাপ্ত, আপনি বাড়ানোর পক্ষে বলছেন কেন? না, আমি ঠিক বাড়ানো বলবো না, আমি বলতেছি যদি, কারণ দেখেন ডাইরেক্ট সেলিং মার্কেটিং এ আপনার চেষ্টা করলে এবং জনগণকে যদি মোটিভেট করা যায়, এবং সেখানে চেষ্টা করলে অনেকে কিন্তু অনেক দ্রুত অনেক সেল করতে পারে। এটা কিন্তু ফাস্টেস্ট গ্রোয়িং ইন্ডাস্ট্রি, কোনো সন্দেহ নেই। সেখানে কেউ যদি মনে করে যে আমি মানুষকে প্রতারণা করবো 1 মাসের মধ্যে, এটা কথার কথা, এবং 1 মাসের মধ্যে আমি 10 কোটি টাকা নিয়ে কেটে পড়বো, কেমন? এখন দেখেন 1 মাসের মধ্যে সে 10 কোটি টাকা নিয়ে যদি কেটে পড়ে, তাহলে তার জন্য শাস্তি কি? তার জন্য শাস্তি হচ্ছে 50 লক্ষ টাকা জরিমানা। 10 কোটি থেকে সে 50 লক্ষ দিয়ে দিল, আর 5 বছরের জন্য তার জেল জরিমানা হলো। দেখা যাক কোন একজন ব্যক্তি ইল ইন্টেনশনে, মানে খুব খারাপ নিয়ত করে সে চিন্তা করলো যে আমি জেল খাটবো 5 বছর, খেটে বেরিয়ে আসবো, আমি মনে করবো যে আমি মধ্যপ্রাচ্যের থেকে ঘুরে আসছি, 5 বছর চাকরি করে 9.5 কোটি টাকা নিয়ে বাড়িতে আসছি। আপনি কি অবাক হবেন যদি কেউ এরকম চিন্তা করে?
কারণ তার তো ওই সবাই যে মান সম্মানের কথা চিন্তা করে যে এই প্রতারণা করবে তা না। এই সমাজেই আছে বহু লোক আছে যারা মান সম্মানের বাড়ালাই করে না। তারা মনে করে যে আমরা একটা প্রতারণা করে 9 কোটি 10 কোটি টাকা কামিয়ে জেল খেটে এসে আবার মাল্টি লেভেল মার্কেটিং এই প্রক্রিয়াটি নিয়ে আপনার আপনি পড়াশোনা করেছেন, পাশাপাশি 1 দশকের বেশি সময় ধরে দেশে বিদেশে আপনি এই ব্যবসাটি করছেন বা কোম্পানি পরিচালনা করছেন, বড় একটি গ্রুপও দেখতেন। তো আপনি কি মনে করেন শাস্তিটি কিরকম হওয়া উচিত, বা হলে এই ব্যবসাটিকে নিয়ন্ত্রণ করা যাবে, জবাবদিহিতার আওতায় আনা যাবে এমএলএম কোম্পানি? প্রথম কথা হচ্ছে যে মনিটরি জরিমানা যেটা, সেটা আসলে নির্দিষ্ট কোনো অঙ্ক হওয়া উচিত না। কেন জানেন, কোন একটি নতুন কোম্পানি যদি তার ভুলবশত সে যদি কনভিক্টেড হয় প্রতারণার জন্য, তার জন্য 50 লক্ষ টাকা অনেক বেশি। আবার ডেস্টিনির মতো কোম্পানির জন্য 50 লক্ষ টাকা হচ্ছে 2 মিনিটের ইনকাম। একটা সময় ছিল আমাদের মিনিটে 25 লক্ষ টাকার সেল হতো, সত্য কথা যেটা। তো এটা 2 মিনিটে সেল করতো 50 লক্ষ টাকা। তার মানে ডেস্টিনি যদি চায়, যদি চিন্তা করে যে ঠিক আছে আমি 50 লক্ষ টাকা জরিমানা দিলাম। যেমন আমি এই বিষয়ে ছোট্ট একটা গল্প বলি। এক সময় পাকিস্তান পিরিয়ডে ছিল যে আপনার যে ব্রেক টার্ন দেয় যেটা, সেটা টার্ন দিলে 100 টাকা জরিমানা। কিন্তু হাস্যকর হলো যে 100 টাকা জরিমানা, ট্রেনের কথা, ট্রেনের ব্রেক। এখন কেউ যদি দুষ্টামি করে যে ঠিক আছে আমি 5 বার টার্ন দেবো 500 টাকা দিয়ে দেবো, কিন্তু 5 বার টার্ন দেওয়াতে যে ট্রেনটা থামবে এখানে কত বড় ক্ষতি হবে। কিন্তু জরিমানাটা দেখেন, আমি তখন হেসেছিলাম দেখে, 100 টাকা জরিমানা। এমন কিছু বিধান বা আইন আমি মনে করি এমন ভাবে করা উচিত যেটা জনস্বার্থ সাংঘাতিক রকমের বিঘ্নিত হবে। সেটা এভাবে টাকা দিয়ে এভাবে মূল্যায়ন না করে তার অনুপাত হারে করা উচিত। যেমন মাল্টি লেভেল বা গাইড সেলিং এর ইয়েতে আমি প্রস্তাব রাখবো যে কোন একটা কোম্পানির তার আগের মাসের বা এভারেজে 3 মাসের গড় মাসিক টার্নওভার কত ছিল, ঠিক তার স্ট্রেট অর্ধেক জরিমানা করা উচিত। এখন মনে করেন ডেস্টিনি যদি মাসিক টার্নওভার থাকে 100 কোটি টাকা, মনে করেন ডেস্টিনি কেউ একজন করল এরকমটা প্রতারণা এবং তার আগের মাসের টার্নওভার ছিল 100 কোটি টাকা, আমার মতে সেখানে তার জরিমানা হওয়া উচিত 50 কোটি টাকা। আবার আরেকজনের টার্নওভার ছিল 10 লক্ষ টাকা, তার জরিমানা হওয়া উচিত 5 লক্ষ টাকা। কারণ যার যেরকম সামর্থ্য সেই হিসাবে তার অর্ধেক কেটে নিলে এটা কিন্তু অনেক কঠিন তার জন্য, এবং সে বুঝবে যে আমি এই কাজগুলো করা ঠিক না। কিন্তু এখন যদি কেউ মনে করে দুষ্টামি করে যে ঠিক আছে জরিমানা 50 লক্ষ, আমি 20 কোটি টাকা মেরে দেবো, দিয়ে 50 লক্ষ টাকা জরিমানা দিয়ে দেবো, 5 বছর জেল খেটে চলে আসবো। তাই জেল জরিমানা কিন্তু 5 বছর অনেক কম হয়ে গেছে। আমার মতে এটা কমপক্ষে 10 বছর হওয়া উচিত। কেন, একজন লোক 10 বছর যদি তার লাইফ থেকে মাইনাস হয়ে যায় প্রতারণার জন্য, এটা একটা বিরাট কম্পেনসেশন। এবং তাই এখন যদি সে স্বেচ্ছায় করতে চায় করুক। তখন কি হবে, আসলে আপনি যখন দণ্ডবিধি দিচ্ছেন এটা তো এই নয় সবাই এটার মধ্যে চলে যাবে, সবাই ভয় পাবে। আপনি বলেন তো আপনি কোন জিনিসটাকে বেশি ভয় পান, এক্সপ্লোসিভ না নর্মাল আগুনকে? এক্সপ্লোসিভ অবশ্যই। কারণ নর্মাল আগুনে হাত পড়া গেলে কতটুকু যায়, আর এক্সপ্লোসিভ যদি ফুটে তাহলে আপনি যেমন এক্সপ্লোসিভকে বেশি ভয় পান, আর নর্মাল আগুনকে মনে করেন এটা কোনো ব্যাপারই না। এই যখন এই দ্বন্দ্ব, এই ছোট দ্বন্দ্ব দেখলে দেখা যাবে অনেক ইল ইন্টেনশনের লোক আছে যারা মনে করবে যাকে এবার একটা আইন হয়ে গেছে, এই আইনের আওতায় আমি কিছু একটা করে ফেলবো, সেটাও তো আপনার ক্ষতি হবে। এই ক্ষতির দায় নেবে কি? তাই এটা মোটামুটি আরো কিছু আছে। আমি বললাম দণ্ড দেওয়ার আগে একটা কথা আছে, আপনি একজনকে দণ্ড দেওয়ার কথা চিন্তা করবেন কেন যদি আগে থেকে প্রি ইনকোয়ারি করে নেওয়া হয়। এরা কিভাবে ব্যবসা শুরু করবে, যারা উদ্যোক্তা হবে তাদের প্রি কোয়ালিফিকেশন কি, এটা নাই কিন্তু এখানে আগে আসতে হবে প্রি কোয়ালিফিকেশন, তাহলে তো দণ্ড দেওয়ার দরকারই নেই। আপনি যদি দেখেন আপনি উন্নত দেশে কয়টা লোককে আপনি অন্যায় করতে দেখেন যে পুলিশ কড়ায় কড়ায় থানা নিয়ে যাচ্ছে। আপনি যদি আগে অপরাধকে প্রিভেন্ট করেন তাহলে তো আপনার তাকে প্রসিকিউশন নেওয়ার দরকারই নেই, তাই না? এখানে প্রিভেনশন আনতে হবে। প্রিভেনশন হচ্ছে কোন একটা কোম্পানি কিভাবে কোয়ালিফাই করবে এবং তার পরিচালকরা কিভাবে কোয়ালিফাই করবে, এই জিনিসটা কিন্তু প্রতিফলিত হয়নি। আমার মতে প্রস্তাব ছিল যে কোন কোম্পানির পরিচালক যদি এমন একজনও পাওয়া যায় যে ফৌজদারি মামলায় জেল খেটেছে, এক, বাংলাদেশ ব্যাংকের সিআইবিতে ক্লাসিফাইড হয়েছে, লাল দাগ পড়েছে কোন এক সময়, বা ব্যাংকরাপসি দিয়েছে, 2, যার কমপক্ষে 3 বছরের ইনকাম ট্যাক্সের রেকর্ড নাই। মিনিমাম এই 3টা জিনিস না দেখে কাউকে তো উদ্যোক্তা পরিচালক বানানোই উচিত না। এই জিনিসগুলোকে কিন্তু প্রিকশনারি দেখা হয় না। এখন যারা ব্যবসা করবে তাদেরকে বৈধতা নিতে হবে মন্ত্রণালয় থেকে, সেটি বলা হচ্ছে না। এখন কিভাবে বৈধতা নেবে, কে এই কোম্পানির মালিক হবে? এখন দেখা গেছে এমন লোকও আছে, যেমন আমি একটা কোম্পানির কথা বলি, আজ থেকে 5-6 বছর আগের কথা। আমি একটা কোম্পানির উদ্বোধনী অনুষ্ঠান দেখতে গেলাম, আমি শুনে হেসে দিলাম। কোম্পানির নাম হচ্ছে পদ্মা মেঘনা যমুনা। এখন একটা কথা মনে রাখতে হবে, যে কোম্পানির এই হাস্যকর নাম এবং যেখানে সে তার প্রোডাক্ট হচ্ছে লুঙ্গি, গামছা, বিছানার চাদর, আপনার বালিশের ওয়ার, এগুলো,
এগুলো দিয়ে সে ব্যবসা করবে। আমি বললাম হোয়াট ইজ দিস, আপনি কি করছেন এগুলো? এটা কোনো, কারণ আপনাকে আগে বুঝতে হবে যে MLM ব্যবসাতে মানুষ কেন আসে, কোন ধরনের প্রোডাক্ট নিয়ে আসে। কারণ আমি একটা কমন কথা বলি, যে সমস্ত পণ্যের মধ্যে সাইজের ব্যাপার আছে, যেমন মনে করেন 40-42 সাইজ বা স্মল মিডিয়াম লার্জ অথবা সাদা কালো লাল নীল স্ট্রাইপ, সোজা কথা ভেরিয়েশন আছে, এমন পণ্য কিন্তু MLM করতে গেলে কিন্তু লোকসান দেবে, সবাই লোকসান দেবে। কারণ আপনি যদি 42 সাইজের যদি পাঞ্জাবি পরেন, আপনার কাছে যে 42 সাইজের আমি পাঞ্জাবিটি বিপণন করব, আমাকে তার জন্য 6টি পাঞ্জাবি রেডি রাখতে হবে। 6 শেষ না, কিন্তু 6-এর পরে আসবে সাদা না কালো লাল না সবুজ, তার মানে রং ধরে 7টি রং, একটু সংক্ষেপে শেষ করতে হবে। 6-7-42টি পাঞ্জাবি রাখলে আপনি একটি কিনবেন। তো এইখানে কিন্তু আমি ক্লাসিফিকেশন বলতেছি যে MLM এর পণ্যের ক্লাসিফিকেশন কি হবে, এটা ক্লিয়ারলি আসলে আসছে নির্দিষ্ট পণ্য। এটা কেন হয়েছে আমি বুঝতে পারি, কারণ আমার মতে এখানে আসলে আরো বেশি ভাবে ইয়ে নেওয়া উচিত, মানুষের ফিডব্যাক নেওয়া উচিত, দরকার হলে ইন্টারনেটে দিয়ে পেপারে দিয়ে, তাহলে এটা কিন্তু আরো ফাইন টিউনিং হবে। তবে সবচেয়ে বড় কথা হলো কি, অ্যাটলিস্ট আমরা মাল্টি লেভেল মার্কেটিং বলেন আর ডাইরেক্ট সেলিং বলেন, এইটার একটা বৈধতার স্বীকৃতি পেয়েছি, এটার জন্য ধন্যবাদ। আর বাকিগুলো আস্তে আস্তে হয়ে যাবে আমি মনে করি। মোহাম্মদ রফিকুল আমিন, চেয়ারম্যান ডেস্টিনি গ্রুপ, অনেক ধন্যবাদ আলোচনায় যোগ দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন মাল্টি লেভেল মার্কেটিং বিষয়ে আমাদের বিশেষ আলোচনা অনুষ্ঠান MLM জিজ্ঞাসা। আজ আমরা আলোচনা করলাম আইনকে ঘিরে। তবে মাল্টি লেভেল মার্কেটিং সম্পর্কিত বিষয়ে পড়াশোনা করে যেটুকু জানা যায় সেটি হচ্ছে যে এই ব্যবসাটি এমন একটি ব্যবসা, এটি একটি অস্ত্রের মতো, এর ব্যবহারের মাধ্যমে মানুষের কল্যাণ নির্ভর করে। সুতরাং এই অস্ত্র এমন প্রতিষ্ঠান বা এমন কোম্পানির হাতে তুলে দেওয়া হবে যে প্রতিষ্ঠানগুলো ক্রেতাদের, ভোক্তাদের, পরিবেশকদের স্বার্থ রক্ষা করবে। সর্বোপরি কথিত MLM কোম্পানিগুলো, যেগুলো মানুষের অর্থ হাতিয়ে নিয়ে, অর্থ লুটে নিয়ে তাদের আর কোনো খোঁজ পাওয়া যায় না, হয়তো সেই বিষয়টি আস্তে আস্তে কমে আসবে বা বিলোপ সাধিত হবে এই আইনের মধ্য দিয়ে। মোট কথা জনকল্যাণ সাধিত হবে এই আইনের মধ্য দিয়ে, এবং এই MLM ব্যবসাটি সবশেষ একটি আইনগত স্বীকৃতি এলো, সেটি আরো আস্তে আস্তে ধারাবাহিকভাবে এগিয়ে যাবে এবং প্রকৃতার্থে ব্যবসায়ী এবং ক্রেতা পরিবেশকদের মঙ্গলের জন্যই কাজ করবে। এই প্রত্যাশায় শেষ করছি আজকের অনুষ্ঠান। আগামী দিনগুলোতে অবশ্যই দেখা হবে। সবার জন্য শুভকামনা।